হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আলোচনায় থাকছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আজকের আলোচনাটি অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে পূর্ণ নম্বর পেতে আজকের আলোচনার একদম শেষের দিকে থাকবে দুটি স্পেশাল টিপস। তো সাফিক্স প্রিফিক্সে পূর্ণ নাম্বার পেতে ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমেই আমরা যেটা জানব সেটি হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমাদের বাংলা ভাষাতেও কিন্তু উপসর্গ এবং অনুসর্গের ব্যবহার রয়েছে, একটু খেয়াল করুন। যেমন আমরা যদি বলি সুখী, একটু খেয়াল করবেন, সুখী, তাহলে এই সুখীর সাথে যদি আমরা প্রথমে অ যোগ করি তাহলে কি হলো? অসুখী। তাহলে এই নতুন অ যোগ করার পরে এই শব্দটার নতুন আরেকটি রূপ হলো। আবার দেখুন, যদি বলি বাংলাতে দায়িত্ব, দায়িত্ব, এর সাথে যদি আমরা বান যোগ করি, দায়িত্ববান, তাহলে এই বান শব্দটি যোগ করার জন্য একটি নতুন শব্দ যোগ হলো। এই বান, এই অংশটুকু যোগ করার জন্য একটি নতুন শব্দ তৈরি হলো। এগুলো হচ্ছে বাংলাতে উপসর্গ অনুসর্গের ব্যবহার। ঠিক একই রকমভাবে ইংরেজিতেও একটি শব্দ থেকে আরেকটি শব্দ তৈরি করা যায়। কিভাবে একটু খেয়াল করবেন। আমরা যদি বলি ওই শব্দের অনেস্ট, আমরা একটি শব্দ লিখলাম, সেটি হচ্ছে অনেস্ট। এই শব্দটির আগে যদি আমরা ডিজ যোগ করি তাহলে কি হলো? ডিসঅনেস্ট। তাহলে প্রথমে ছিল অনেস্ট, ডিজ যোগ করার পরে একটি নতুন শব্দ গঠন হলো। আবার খেয়াল করুন, যদি বলি হ্যাপি, হ্যাপি, এই শব্দটিকেও আমরা নতুন একটি শব্দ তৈরি করতে পারবো। সেটি কিভাবে? হ্যাপিনেস, নতুন আরেকটি শব্দ হলো। তাহলে আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্সকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একটি শব্দের প্রথমে অথবা শেষে নতুন কিছু বর্ণ যোগ করে, অর্থাৎ নতুন কিছু লেটার যোগ করে যে নতুন শব্দ গঠন হচ্ছে, সেই ব্যাপারটি হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। একটু সহজ করে দিই, যখন কোনো শব্দের শুরুতে কিছু লেটার যোগ করে একটি নতুন শব্দ গঠন করা হয় সেটি হচ্ছে প্রিফিক্স, এবং একটি শব্দের শেষে একটি অথবা কয়েকটি লেটার যোগ করে যদি আরেকটি নতুন শব্দ গঠন হয় সেটা হচ্ছে সাফিক্স। তাহলে আশা করছি সাফিক্স এবং প্রিফিক্স কি সেটা বুঝে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে সাফিক্স কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো, তাৎপর্য বিশ্লেষণ করো। এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে একটি ছোট্ট অনুচ্ছেদ বা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের 10টি জায়গায় গ্যাপ দেওয়া থাকবে। সেই গ্যাপের সাফিক্স এবং প্রিফিক্সগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি পাবেন পূর্ণ মার্ক। এখন প্রশ্ন হচ্ছে এই মার্কটি পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, একটু খেয়াল করবেন। প্রথমে আমরা যেটা বলবো সেটি হচ্ছে, প্রথমে আমি একটি উদাহরণ দিতে চাই, সেই উদাহরণটা একটু খেয়াল করবেন। যেমন হি ইজ এ ড্যাশ অনেস্ট ম্যান। এরকম আমরা একটি প্যাসেজ থেকে একটি মাত্র সেন্টেন্স নিলাম, হি ইজ ড্যাশ, হি ইজ এ ড্যাশ ম্যান। এখানে ব্র্যাকেটে আমরা লিখেছি অনেস্ট। এখন এই অনেস্ট দিয়ে কয়েক ধরনের ওয়ার্ড হতে পারে। কি কি ওয়ার্ড হতে পারে? একটি হচ্ছে অনেস্টি, আরেকটি হচ্ছে ডিসঅনেস্ট, আরেকটি হচ্ছে ডিসঅনেস্টি। তাহলে কি হলো? অনেস্ট তো আছেই, অনেস্ট, অনেস্টি, ডিসঅনেস্ট, ডিসঅনেস্টি। এখন প্রশ্ন হচ্ছে এই যে তিনটি শব্দ আমরা নতুন করে তৈরি করলাম, এই শব্দগুলোর মধ্যে এখানে আমরা কোনটা বসাবো? এটা হচ্ছে আমাদের পরীক্ষার চিন্তার বিষয়, যে একটি শব্দ দিয়ে, যেমন হ্যাপি, আনহ্যাপি, হ্যাপিনেস, এরকম তৈরি হয়। তাহলে একটি শব্দ থেকে একাধিক শব্দ তৈরি হচ্ছে, একাধিক পার্টস অফ স্পিচ তৈরি হচ্ছে। এই গ্যাপে আমরা আসলে
কোন শব্দটি বসাবো, কোন পার্টস অফ স্পিচটি আমরা বসাবো, এইটি যদি সঠিকভাবে বসাতে পারেন তাহলে আপনি পাবেন পূর্ণ মার্ক। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমরা কিভাবে চিন্তা করব বা কিভাবে বসাবো। একটু সাথে থাকবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকের এই একটি লেকচারের মাধ্যমে সাফিক্স প্রিফিক্সের ভয় সারা জীবনের জন্য চলে যাবে। একটু খেয়াল করবেন। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে শুধুমাত্র 4টি পার্টস অফ স্পিচ সাফিক্স প্রিফিক্সে ব্যবহার হয়। কয়টি? 4টি পার্টস অফ স্পিচ। একটু খেয়াল করবেন। একটি হচ্ছে নাউন, আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটি হচ্ছে ভার্ব, আরেকটি হচ্ছে অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচ সাফিক্স প্রিফিক্সে ব্যবহার হয়। একটু খেয়াল করবেন। প্রথমেই বলি, এইটা আলোচনা করার প্রথমেই বলি যে এই গ্যাপে আসলে কি বসবে সেইটি নির্ভর করবে গ্যাপের পরে যে শব্দটি রয়েছে তার উপরে এবং গ্যাপের আগে যে শব্দটি রয়েছে তার উপরে। গ্যাপের আগে এবং গ্যাপের পরে যে দুটি শব্দ আছে এই দুটি শব্দের উপরে নির্ভর করবে যে এই গ্যাপে আসলে কি হবে। তাহলে আমরা প্রথমেই নাউন নিয়ে আলোচনা করব। এই নাউন আসলে কোন কোন জায়গায় গ্যাপ থাকলে আমরা নাউন বসাবো। নাউন বসে মোট 7 জায়গায়। কয়টি জায়গায়? 7 জায়গায়। একটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, অর্থাৎ যদি আপনি দেখেন যে এই গ্যাপটি সাবজেক্টের জায়গায় আছে, কোন জায়গায়? সাবজেক্টের জায়গায় আছে, তাহলে অবশ্যই সেখানে কি হবে? নাউন হবে। আবার যদি অবজেক্টের জায়গায় গ্যাপ থাকে তাহলে সেটিও নাউন হবে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কোথায় বসে? একটি হচ্ছে ভার্বের আগে বসে সাবজেক্ট এবং ভার্বের পরে বসে অবজেক্ট। তো সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে কি বসাবেন? নাউন বসাবেন। এবারে আসুন প্রিপজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ এবং দি, এর পরে নাউন বসবে। তাহলে প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে কি বসাবেন? নাউন বসাবেন। পসেসিভের পরে গ্যাপ থাকলে কি হবে? নাউন হবে। ডেমনস্ট্রেটিভের পরে গ্যাপ থাকলে কি হবে? নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলেও নাউন হবে এবং দির পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানেও নাউন হবে। এখন আপনি বলতে পারেন প্রিপজিশন কি? প্রিপজিশন তো সবাই চিনেন, ইন, অন, অফ, ফর, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, এই ইত্যাদি হচ্ছে প্রিপজিশন। পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এবং কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এর যোগ করা থাকে তাহলে সেটা হচ্ছে পসেসিভ। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। আমি এই পার্সোনাল প্রোনাউন নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, যদি কারোর পসেসিভ চিনতে প্রবলেম হয় তাহলে সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এবং কোনো নাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এর যোগ থাকে তাহলে সেটি হচ্ছে পসেসিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টি হচ্ছে ডেমনস্ট্রেটিভ। অ্যাডজেক্টিভ তো চিনেন, যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাপ করে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দি হচ্ছে তো দি। তাহলে এই 7 জায়গায় বসাবেন কি? নাউন। অর্থাৎ আপনি যে গ্যাপে সাফিক্স প্রিফিক্স করবেন, অর্থাৎ যে গ্যাপটা আপনি লক্ষ্য করছেন, যে গ্যাপটা আপনি পূরণ করতে চাচ্ছেন, সেই গ্যাপটি যদি সাবজেক্টের জায়গায় হয় তাহলে ওইটা অবশ্যই নাউন হবে, যদি অবজেক্টের জায়গায় হয় তাহলেও নাউন হবে। এছাড়া প্রিপজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ এবং দি এর পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানেও নাউন হবে। তাহলে কোন কোন জায়গায় নাউন দেবো আশা করি ক্লিয়ার। তবে নোটটা মনে রাখেন, নাউনের জায়গায় কয়টি? মোট 7টি। এই 7 জায়গাতে কি হবে? নাউন হবে। এবারে আসুন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসাবেন? মাত্র 2 জায়গায় বসবে অ্যাডজেক্টিভ। কয় জায়গায়? 2 জায়গায়। একটি হচ্ছে, আমরা লিখি একটু, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসবে কয় জায়গায়? 2 জায়গায়। একটি হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্ব এর পরে, আরেকটি হচ্ছে নাউন এর আগে, নাউনের আগে বা পূর্বে যাই বলেন। অ্যাডজেক্টিভ বসে কয় জায়গায়? 2 জায়গায়। একটি হচ্ছে বি ভার্বের পরে, আরেকটি কোথায়? নাউনের পূর্বে। বি ভার্ব তো সবাই চিনেন, সেটি হচ্ছে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিকাম, এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে কি বসাবেন? অ্যাডজেক্টিভ।
আরেকটা হচ্ছে নাউনের পূর্বে বা আগে। নাউনের আগের অংশে যদি গ্যাপ থাকে, অর্থাৎ একটা নাউন আছে তার আগে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে আপনি বসাবেন কি? অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? তাহলে নাউন বসে মোট 7 জায়গায়, আর অ্যাডজেক্টিভ বসে কয় জায়গায়? 2 জায়গায়। এরপরে থাকলে হচ্ছে ভার্ব। ভার্বও বসে 2 জায়গায়, একটু খেয়াল করবেন। ভার্ব কয় জায়গায় বসবে? 2 জায়গায়। একটি হচ্ছে সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে বসে ভার্ব, আরেকটা হচ্ছে টু এর পরে। তাহলে কয় জায়গায় হলো? সাবজেক্টের পরে আর হচ্ছে টু এর পরে, এই 2 জায়গায় বসাবেন ভার্ব। অর্থাৎ গ্যাপটি যদি সাবজেক্টের পরে থাকে তাহলে কি বসাবেন? ভার্ব বসাবেন। আবার গ্যাপটি যদি টু এর পরে গ্যাপ থাকে, এইটা একটু কনফিউজড আছে। টু এর পরে মূলত হচ্ছে নাউন বসে, তো যেহেতু টু আবার ইনফিনিটিভের ক্ষেত্রে ব্যবহার হয়, সেই ক্ষেত্রে যদি ওইটি ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ টু যদি ইনফিনিটিভের অংশ হয় তাহলে সেখানে আপনি ভার্ব বসাবেন। আর টু যদি শুধু প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয় তাহলে সেখানে নাউন বসবে। এইটা একটু মনে রাখবেন, টু এটা, এই টু এর ব্যবহারটা একটু মনে রাখবেন। টু যদি ইনফিনিটিভের অংশ হিসাবে ব্যবহার হয় তাহলে টু এর পরে হবে ভার্ব, আর টু যদি প্রিপোজিশন হিসাবে, সরাসরি প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয় তাহলে টু এর পরে বসাবেন হচ্ছে নাউন। এবার আসুন অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসে কোন কোন জায়গায়? অ্যাডভার্বের জায়গা মোটো হচ্ছে 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। একটি হচ্ছে ভার্বের আগে ও পরে, ভার্বের আগে ও পরে। আরেকটি হচ্ছে সাবজেক্টের আগে, সাবজেক্ট এর আগে। আরেকটা হচ্ছে নাউনের পরে, নাউন এর পরে। একটু খেয়াল করবেন। তাহলে ভার্ব বসে কয় জায়গায়? মোট 4 জায়গায়। একটি হচ্ছে ভার্বের আগে ও পরে, আরেকটি হচ্ছে সাবজেক্টের আগে, নাউনের পরে। ভার্বের আগে ও পরে 2 জায়গা, আরেকটা হচ্ছে সাবজেক্টের আগে, আরেকটা হচ্ছে নাউনের পরে। তাহলে অ্যাডভার্ব বসে কয় জায়গায়? মোট 4 জায়গায়। এখন এইখানে একটি প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা লিখেছি ভার্বের আগে ও পরে। তো ভার্বের আগে তো সাবজেক্ট এবং অবজেক্টও হয়, ভার্বের আগে সাবজেক্ট এবং অবজেক্টও হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো বললেন যে ভার্বের আগে মানে সাবজেক্টের জায়গায় নাউন হয়, অবজেক্টের জায়গায় নাউন হয়, তাহলে আবার বলছেন ভার্বের আগে ও পরে অ্যাডভার্ব হয়। এইটা আমরা কিভাবে চিন্তা করব? বা দুইটা তো একদম কনফিউজড হয়ে যাচ্ছে, দুইটা তো একই রকম, একে অপরের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কারণ ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট হয়, আবার ভার্বের পরে অবজেক্ট হয়। আবার এখানে অ্যাডভার্বের নিয়ম হচ্ছে ভার্বের আগে অ্যাডভার্ব বসে, ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এইটার কনফিউজটা একটু দূর করে নিই। সেটি হচ্ছে ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই কী হবে? নাউন হবে, কারণ সেটা সাবজেক্টের জায়গায় গ্যাপ। কিন্তু যখন দেখবেন ভার্ব এবং সাবজেক্টের মাঝামাঝিতে গ্যাপ আছে, গ্যাপটা কোথায়? ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে গ্যাপ। সরাসরি ভার্বের আগে গ্যাপ থাকলে নাউন দেবেন। কিন্তু যদি দেখেন যে গ্যাপের আগে সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ নাউন দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব হবে। অর্থাৎ ভার্ব এবং সাবজেক্ট এই দুটার মাঝামাঝি যদি গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব হবে। ঠিক একই রকমভাবে ভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে নাউন হবে, অর্থাৎ সেটা অবজেক্ট মানে নাউন হবে। কিন্তু যদি দেখেন ভার্ব এবং অবজেক্ট এর মাঝখানে গ্যাপ আছে তাহলে সেখানে কি দিবেন? অ্যাডভার্ব দিবেন। আশা করছি ক্লিয়ার। এরপরে নিয়মটা হচ্ছে সাবজেক্টের আগে, অর্থাৎ সাবজেক্টের আগেই যদি গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব হবে। সাবজেক্টের আগে গ্যাপ থাকলে কী হবে? অ্যাডভার্ব হবে। আর একটা হচ্ছে নাউনের পরের অংশ যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি হবে? অ্যাডভার্ব হবে। এইবার এই 4টা নিয়ম থেকে এই নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আশা করছি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। তাহলে কোনো জায়গায় যদি আপনি নাউন বসান তাহলে খেয়াল করবেন যে এই 7 জায়গার মধ্যে এক জায়গায় গ্যাপটা আছে কিনা, তাহলে সেখানে নাউন বসবে, কোনো সমস্যা নেই। আবার যদি আপনি সেখানে অ্যাডজেক্টিভ বসাইতে চান তাহলে দেখবেন গ্যাপটি বি ভার্বের পরে আছে নাকি নাউনের আগে আছে। যদি এই 2 জায়গার কোনো জায়গায় গ্যাপ না থাকে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ হবে না, সেখানে হয়তো অন্য কিছু হবে, আপনার বুঝতে ভুল হচ্ছে। আবার ভার্ব কোথায় বসাবেন? যদি দেখেন সাবজেক্টের ঠিক পরেই গ্যাপ আছে এবং ওই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই তাহলে বুঝবেন ওখানে কি হবে? ভার্ব হবে। আর টু এর পরে যদি গ্যাপ থাকে সেটা যদি ইনফিনিটিভের অংশ হয় তাহলে সেখানে বসাবেন ভার্ব, আর যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় সরাসরি তাহলে নাউন। অ্যাডভার্ব বসবে কয় জায়গায়? 4 জায়গায়। সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব হয়, আবার ভার্ব এবং অবজেক্টের মাঝখানে অ্যাডভার্ব হয়। আর যদি সেন্টেন্সের একদম শুরুতে গ্যাপ থাকে অর্থাৎ সাবজেক্টের আগের অংশে গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব হবে, এবং যদি নাউনের পরে গ্যাপ থাকে তাহলে সেখানে অ্যাডভার্ব হবে। আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। এখন
এই সেন্টেন্সটা আমরা খেয়াল করি যে এই সেন্টেন্স আমরা কি বসাবো। গ্যাপটি আছে কিসের পূর্বে? গ্যাপের পরের অপশনটা দেখেন, গ্যাপের পরের শব্দটা দেখেন। গ্যাপের পরের শব্দ ম্যান, ম্যান কি? নাউন। তাহলে নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। এখন এইখানে একটা শব্দ দেওয়া আছে, সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে বসবে কি? অ্যাডজেক্টিভ। দেওয়া আছে কি? অ্যাডজেক্টিভ। যদি কোনো গ্যাপে যা হওয়ার কথা, মানে যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা, ব্র্যাকেটের মধ্যে যদি ওই পার্টস অফ স্পিচই দেওয়া থাকে তাহলে সেটার বিপরীত করবেন। কি করবেন? বিপরীত। প্রিফিক্সের কিন্তু একটা মাত্র নিয়ম। কয়টা নিয়ম? একটি। সেটি হচ্ছে যে গ্যাপে যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা ব্র্যাকেটের মধ্যে যদি ওই পার্টস অফ স্পিচই দেওয়া থাকে তাহলে সেখানে কি হবে? বিপরীত অ্যাডজেক্টিভ হবে, মানে বিপরীত শব্দ হবে। যদি এটা নাউন হওয়ার কথা ছিল, ধরে নিলাম যেখানে নাউন হওয়ার কথা ছিল, আবার ব্র্যাকেটের মধ্যে যদি নাউনই দেওয়া থাকে তাহলে ওই নাউনের বিপরীত নাউন হবে। ধরেন এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, আবার ওখানে হওয়ার কথা অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? বিপরীত অ্যাডজেক্টিভ হবে। যদি এখানে অ্যাডভার্ব দেওয়া থাকে, আবার ওই গ্যাপে যদি অ্যাডভার্বই হওয়ার কথা হয়, মানে নিয়ম অনুযায়ী যদি অ্যাডভার্বই বসে, তাহলে কি করবে? বিপরীত। অর্থাৎ যে গ্যাপে যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা ব্র্যাকেটের মধ্যে যদি ওই পার্টস অফ স্পিচই দেওয়া থাকে তাহলে ওই পার্টস অফ স্পিচের বিপরীত হবে। কথা ক্লিয়ার? তাহলে এটা নাউনের আগে গ্যাপ আছে, হবে কি? অ্যাডজেক্টিভ, এবং ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের বিপরীত করবেন, অর্থাৎ অ্যান্সার হবে ডিসঅনেস্ট। অর্থাৎ হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান। ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন নিজের বই থেকে প্র্যাকটিস করুন, দেখবেন খুব সহজে হয়ে যাচ্ছে। তারপরেও আমি কয়েকটি উদাহরণ দিয়ে আরেকটু বিষয়টি ক্লিয়ার করি, একটু খেয়াল করেন। সেটি হচ্ছে হি রিডস দি বুক ড্যাশ অ্যাটেন্টিভ। এইটা ধরেন পরীক্ষাতে আছে, এই একটি সেন্টেন্স। তাহলে হি রিডস দি বুক ড্যাশ অ্যাটেন্টিভ, কি লিখলাম? অ্যাটেন্টিভ। এখন এই অ্যাটেন্টিভকে আমরা কি করব? এটা কি আসলে বিপরীত হবে, নাকি এটা নাউন হবে, নাকি অ্যাডভার্ব হবে, না কি হবে? আমরা কিভাবে এটা ফাইন্ড আউট করব? আপনি খেয়াল করবেন গ্যাপের আগে কি আছে। গ্যাপের আগে কি আছে? বুক। বুক কোন পার্টস অফ স্পিচ? নাউন। এখন আপনি চিন্তা করেন নাউনের পরে কি হয়। নাউনের পরে চিন্তা করেন যে নিয়মগুলো আগে লিখেছিলাম, প্রত্যেকটা পার্টস অফ স্পিচের অবস্থান। তাহলে এখন আপনি চিন্তা করেন নাউনের পরে কোন পার্টস অফ স্পিচ বসে? কি বসে? অ্যাডভার্ব বসে। ওকে, তাহলে এইটাকে আপনি অ্যাডভার্ব করে দেন। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অর্থাৎ হি রিডস দি বুক অ্যাটেন্টিভলি। ক্লিয়ার? আরেকটু উদাহরণ দেখেন, ড্যাশ এডুকেট ইজ দি ব্যাকবোন অব এ নেশন। একটু খেয়াল করুন, তাহলে গ্যাপটি কোথায় আছে? সাবজেক্টের জায়গায়। এটা যদি ভার্ব, ভার্বের আগে কি হয়? সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় গ্যাপ থাকলে কি হয়? নাউন হয়। ওকে, তাহলে এখানে যে শব্দটি দেওয়া আছে তার কি করবেন? নাউন করবেন। এডুকেটের নাউন ফর্ম কি? এডুকেশন। ওকে, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে এডুকেশন। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আপনি এই সাবজেক্ট প্রিফিক্স যদি সঠিকভাবে করতে চান তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই চারটা পার্টস অফ স্পিচের অবস্থান জেনে নেবেন। তাহলে দেখবেন খুব সহজেই এই সাবজেক্ট প্রিফিক্স হয়ে যাচ্ছে। এবারে আসুন সেই স্পেশাল ট্রিপস। সেটি হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডভার্ব। এই একটি নোট মনে রাখবেন। কি কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বের পরের অংশে যদি গ্যাপ থাকে, সাবজেক্ট ভার্ব এর তারপরে, তাহলে এই নোটটি আপনি মনে রাখবেন। সেটা কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডভার্ব। অর্থাৎ যদি আপনি দেখেন যে অ্যাডভার্বের পরে গ্যাপ আছে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আবার যদি অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে গ্যাপের আগে কি আছে এবং গ্যাপের পরে কি আছে এইটা আপনি শুধু খেয়াল করবেন। গ্যাপের আগে শব্দ যদি চিনতে পারেন তাও পারবেন, গ্যাপের পরের শব্দ যদি চিনতে পারেন তাও পারবেন।
একটি বিষয় মনে রাখবেন, একই টাইপের পার্টস অফ স্পিচ কখনো পাশাপাশি বসবে না। তাহলে অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকলে কি হবে? অ্যাডভার্ব। একই রকমভাবে অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে কি হবে? নাউন। নাউনের আগে গ্যাপ থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। আর নাউনের পরে গ্যাপ থাকলে অ্যাডভার্ব। আবারও বলি, অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ, নাউনের পরে গ্যাপ থাকলে অ্যাডভার্ব। ক্লিয়ার? এই নোটটি যদি মনে রাখেন তাহলে দেখবেন যে আপনি 50% বা 70% গ্যাপ অনায়াস হয়ে যাবে জাস্ট এই একটি নিয়মের মাধ্যমে। আরেকটি টিপস দিতে চেয়েছিলাম, যে টিপসটি আমি আলোচনার মধ্যে অলরেডি বলে দিয়েছি। সেটি কি? যে গ্যাপে যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা ব্র্যাকেটের মধ্যে যদি ওই পার্টস অফ স্পিচই দেওয়া থাকে তাহলে ওই শব্দটির বিপরীত করবেন। যে গ্যাপে যে পার্টস অফ স্পিচ হওয়ার কথা ব্র্যাকেটের মধ্যে যদি ওই পার্টস অফ স্পিচই দেওয়া থাকে তাহলে তার বিপরীত করবেন। ক্লিয়ার? তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের সাফিক্স প্রিফিক্সের আলোচনা। এখন আপনাদের কাজ হচ্ছে এই নিয়মটি অনুসরণ করে নিজের নিজের বই থেকে সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করা। সাফিক্স প্রিফিক্স প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই লেকচারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।